বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে। আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি মনোজ বসুর লেখা লাল চুল। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি নীল। শুরু হচ্ছে লাল চুল। 6 মাস ধরেও বিয়ের দিন ঠিক করা হয় না। তারপর দিন ঠিক হলো তো বাঁধল জায়গা নিয়ে। মোটে তখন দিন 15 বাকি। হঠাৎ নীলমাধবের চিঠি আসলো। কাজিডাঙ্গা অবধি যাওয়া কিছুতেই হতে পারে না, তারা বড় জোর খুলনা এসে শুভকর্ম করে যেতে পারেন। বিয়ের ঘটক শীতলচন্দ্র বিশ্বাস চিঠি নিয়ে সেই এসছিল। ভিড় সরে গেলে আসল কারণটা সে শেষকালে বলল। প্রতিপক্ষ চৌধুরীদের সীমানা কাজিডাঙ্গার ক্রোশ 3 মধ্যে। বলা তো যায় না 3 ক্রোশ থেকে কয়েকশত লাঠিও যদি আচমকা বিয়ের নিমন্ত্রণে চলে আসে। তারা বরের আসন থেকে বরকে তুলে রাতের অন্ধকারে গঙ্গা পাড় দিয়ে বসে। অজপাড়া গায়ে জলজঙ্গলের মধ্যে কেবল নিজেদের হাত কামড়ানো ছাড়া আর উপায় থাকবে না। পাত্র জমিদারের ছেলে, জমিদারের ওই একটি মাত্রই ছেলে। অতএব এই 6 মাস ধরে যে জমিদার বাড়িতে শুভকর্মের গুরুতর আয়োজন চলছে তাতে সন্দেহ নেই। সেই আয়োজনের সত্যিকারের চেহারাটা হঠাৎ উপলব্ধি করে আনন্দে মেয়ের বাপের হৃদকম্প উপস্থিত হলো। অথচ মিনুর মা স্তম্ভিত হয়ে পড়লেন। এইরকম গোছগাছ করে শেষকালে যে না হয় তুমি সেই বিএফএল ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করে ফেলো, কিন্তু অত বড় ঘর ও বরের লোভ ছাড়া সোজা কথা নয়। শেষ পর্যন্ত প্রয়োজনও হলো না। শহরের প্রান্ত সীমায় ভৈরব নদীর ধারে সেরেস্তেদার বাবু এক নতুন বাড়ি তুলছিলেন। বাড়িটা তিনি কয়েকদিনের জন্য ছেড়ে দিতে রাজি হয়েছিলেন। সামনের ফাঁকা জমির ইট কাঠ সরিয়ে সেখানে প্যান্ডেল খাটিয়ে বরযাত্রী বসবার জায়গা হলো। পিছনে খাওয়ার জায়গা। যদি দৈবাৎ বৃষ্টি এসে পড়ে তাহলে দোতলার দরদালানে 70-80 জন করে বসিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে। বিকেলে 5খানা গরুর গাড়ি বোঝাই আরও অনেক আত্মীয় কুটুম্ব এসে পড়ল। লগ্ন 8:30টায়। রানী বলল, মাসিমা, হিরণের বিয়ের বেলায় আপনি বড় অন্যায় করেছিলেন। সবাইকে তাড়ি দিয়ে আপনি যে জামাই নিয়ে খাওয়াতে বসবেন সে হবে না কিন্তু। মিনুর মা হাসলেন। না না, সে হবে না মাসিমা। আমরা সমস্ত রাত বাসর জাগবো, কোনো কথা শুনবো না বলে দিচ্ছি। নয়তো বলুন এক্ষুনি ফের গাড়িতে গিয়ে উঠে বসি। রান্নাঘরের দিকে হঠাৎ তুমুল গণ্ডগোল। বেড়ার ওপর কে জ্বলন্ত কাঠ ঠেস দিয়ে রেখেছিল। একটা অগ্নিকাণ্ড হতে হতে বেঁচে গেছে। সকলের বিশ্বাস কাজটা বামুন ঠাকুরের, তাই রাগ করে কে তার গাঁজার কোলকে ভেঙে দিয়েছে। পৈতে হাতে বারবার ব্রাহ্মণ সন্তান দিব্যি কাটছিল। বিনা অপরাধে তার গুরুদণ্ড হয়ে গেল। অগ্নিকাণ্ডে কলকার দোষ নেই। 3 দিনের মধ্যে সে কলকা একেবারে হাতেই নেয়নি। বেলা ডুবে যেতে শীতল ঘটক এসে উঠোনে দাঁড়ালো। তারপর খবর সব ভালো তো? বরযাত্রী সব ওদের বাড়ি পৌঁছে গেছে? জজবাবুর বড় মোটর এনে সাজানো হচ্ছে তো দেখলাম, ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়বে। তারপর হেসে গলা খাটো করে বলতে লাগলো, 100 জন বরযাত্রী এসছে, পুরো ঘাট তো ওরাই আগলাচ্ছে। কি জানি, কিছু বলা যায় না। আমাদের কর্তাবাবু এক বিন্দু খুঁত রেখে কাজ করেন না। মোটরের আওয়াজ উঠতেই ধূপধাপ করে 8-10টা মেয়ে ছুটল 3 তলার ছাদে। সকলের পিছন থেকে নীরু বলল, যাওয়া অনর্থক, ছাদ থেকে কিচ্ছু দেখা যাবে না, তার চেয়ে গোলকুটির জানলা দিয়েই দেখা ভালো। কৌতূহল চোখ মুখ দিয়ে যেন ছিটকে পড়ছে। ঠাট্টা তামাশা ছোটাছুটি, মাঝে মাঝে হাসির তরঙ্গ। তার মধ্যে যুক্তি বিবেচনার কথা কে শুনবে? রানী সকলের আগে ভাগে ঝুঁকে পড়ে হাঁপাতে হাঁপাতে আঙুল দেখালো। ওই ওই বর দেখ, মরবি যে এক্ষুনি পড়ে।
ছাতের এখনো আলসে হয়নি, দেখছিস? বলে আরেকটি মেয়ে রানীকে পিছনে ঠেলে নিজে আগিয়ে আসলো, যেন সে মোটেই পড়তে পারে না। জিজ্ঞাসা করলো, কই ও রানী, বড় দেখলি কোন দিকে? গলায় ফুলের মালা ওই যে, দেখতে পাও না? তুমি যেন কিরকম সেজদি। সেজদি বলল, মালা না রে, তোর মুন্ডু। ও যে এক বুড়ো, সাদা চাদর কাঁধে, থুরথুরে মা গো, তিনকালের বুড়ো। ও বরের ঠাকুর দাদা। বর এতক্ষণে কোন কালে আসনে গিয়ে বসেছে। ছাদের ওপর থেকে বরের আসন পর্যন্ত নজর যায় না, কেবল মণ্ডপখানা দেখা যায়। নীরু বলল, বলেছি তো অনর্থক। তার চেয়ে নিচে গোলকুঠির জানলা দিয়ে দেখিয়ে চল। অন্ধকারে নদী মৃদুতম গানের সুর তুলে যাচ্ছে। ওপারেও যেন কিসের উৎসব, অনেকগুলো আলো ঢাকের বাজনা। হঠাৎ এক ঝলক স্নিগ্ধ বাতাস, তাদের রঙিন শাড়ি, চুলের বেশি সুগন্ধ হাওয়ায় ছড়িয়ে বয়ে গেল। ঘুমিয়ে কে রে? মিনু? ও মা গো, যার বিয়ে তারই মনে নেই, পালিয়ে এসে চিলেকোঠায় ঘুমানো হচ্ছে। রানী হাত ধরে নাড়া দিতে মিনু একবার চেয়ে চোখ বুঝল। নীরু বলল, আহা, সারাদিন না খেয়ে নিয়ে পড়েছে, ঘুমক না একটু, আমরা নিচে যাই। সেজদি ঝংকার দিয়ে বলল, গিন্নিপনা রাগ দেখি, আমরাও না খেয়েছিলাম একদিন। ঘুমানোর দফা শেষ আজকের দিন থেকে। কি বলিস রে রানী? বিশেষ করে রানীকেই জিজ্ঞেস করবার একটা অর্থ আছে। কথাটা গোপনীয়, কেবল সেজদি আড়ি দিতে গিয়ে হঠাৎ জেনে ফেলেছিল। রানী মুখ টিপে হাসল, দুই হাতে ঘুমন্ত মিনুর গলা জড়িয়ে ধরে চুমুকে বলতে লাগলো, মিনু ভাই জাগো, আজকে ঘুমোতে আছে, উঠে বর দেখতে এসো। তারপর মিনুর এলো চুল হাতে লাগতে যেন শিউরে উঠল। দেখেছো, সন্ধে বেলায় আবার নিয়ে মরেছে হতভাগী। শুয়ে শুয়ে চুল শুকানো হচ্ছে, ভিজে চুল নিয়ে এখন কি উপায়? এই রাস বাঁধতে কি সময় লাগবে কম? নিচে উলুধ্বনি উঠল। পিসিমা, নন্দরানী, শুভা, ওদের সব গলা। চুল বাঁধতে হবে, ওঠ মিনু, শিগগিরই উঠে আয়। বলে মিনুর এলো চুল ধরে জোরে এক টান দিয়ে রানী ছুটে দলে মিশল। সিঁড়িতে আবার সমাবেতের পদধ্বনি। ধর্মর করে মিনু উঠে বসল। তখন রানীরা নেমে গেছে, ছাদে কেউ নেই। ঘুম চোখে ভাবল, এটা যেন তাদের কাজডাঙ্গার বাড়ির দক্ষিণের চাতাল। আকাশ ভরা তারা উঠেছে, ছাদে ঝাপসা ঝাপসা আলো। ওদিকে ভয়ানক গণ্ডগোল উঠছে। সব কথা মিনুর মনে পড়ল। আজ তার বিয়ে, সে ঘুমিয়ে পড়েছিল। সকলে ডাকাডাকি লাগিয়েছে। হঠাৎ নিচের দিকে কোথায় দপ করে সুতীব্র আলো এসে পড়ল ছাদের ওপর। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সিঁড়ি ভেবে যেই সে পা নামিয়ে দিয়েছে, চারিদিকে তুমুল হৈ হৈ পড়ে গেল। স্তম্ভিত ভেঙে সকলে ছুটল। হারমোনিয়াম বাজিয়ে গান চলছিল। পায়ের আঘাতে আঘাতে সেটা কোথায় চলে গেল তার ঠিকানা রইল না। একেবারে একতলার বারান্দায় পড়ে মিনু নিশ্চেতন। জল জল জল, আরে গাড়িটা আনো, গাড়িটা আনো। ভিড় করবেন না মশাই, ভিড় করবেন না, ভিড় করবেন না। গাড়িতে তোল, গাড়িতে তোল, গাড়িতে তোল। গামছা কাঁধে কোন দিক থেকে মেয়ের বাঘ ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন। জজবাবু সেই মোটরে চড়ে মিনু হাসপাতালে চলল। বড় রাস্তার কিছু পথ গিয়ে মোটর গাড়ি ফিরে আসলো। আর যেতে হলো না। রসুন চৌকি থেমে গেছে। দরজার পূর্ব দিকে ছোট লাল চাদরের নিচে 4টি কলা গাছ পুঁতে বিয়ের জায়গা হয়েছিল। সেখানে মৃতদেহ নামিয়ে রাখা হলো। কাঁচা হলুদের মতো গায়ের রং, তার উপর নতুন গহনা পরে যেন রাজরাজেশ্বরী হয়ে শুয়ে আছে। কোণে চন্দন আঁকা শুভ্র কপাল ফেটে চাপ চাপ জমা রক্ত লেপে রয়েছে। নাক ও গলার পাশে রক্ত গড়াচ্ছে। মেঘের মতো খোলা চুলের রাশি
এখানে সেখানে রক্তের ছোপে ডগমগে লাল। ভিতরে বাইরে নিদারুণ স্তব্ধতা। বাড়িতে যেন একটা লোক নেই। মৃতদেহের মাথার উপরে একটা খরজ্যোতি গ্যাস জ্বলছে। বাড়ির মধ্যে স্তব্ধতা চিরে হঠাৎ একবার আর্তনাদ আসলো। ও মা, ও মা গো আমার, ও আমার লক্ষ্মী মানিক রাজরানী মা। নীলমাধব সকলের দিকে চেয়ে ধমক দিয়ে উঠলেন। বরসজ্জার প্রকাণ্ড মেহগনি পালিশ খাট কয়েকজন টেনে নামিয়ে আনলো। এতক্ষণ বেণুধরকে লক্ষ্য করা যায়নি। এইবার ভিড় ঠেলে এসে মৃতদেহের খাটের পাশে ভর দিয়ে সে স্তব্ধ হয়ে দাঁড়ালো। হাতের মধ্যে কাজললতা তেমনই ধরা আছে। কাঁচের মতো স্বচ্ছ অচঞ্চল দুটি দৃষ্টি মৃত্যুর সেই স্তিমিত চোখ দুটির দিকে নিষ্পলক চেয়ে বেণুধর দাঁড়িয়ে রইল। বাবা ঝুঁকে পড়ে পাগলের মতো আর্তনাদ করে উঠলেন। ও কি, ভালো করে যা দেখি, চোখ তুলে যা। ও কি, কি হলো আমার? নীলমাধব ছুটে এসে তার হাত ধরে ফেললেন, কিন্তু তিনি থামলেন না। সজল চোখে বারবার বলতে লাগলেন, ও বেয়াই, বিনি দোষে মাকে আমার কত গালবন্ধ দিয়েছি। কোনো সম্বন্ধ এগোতে চায় না। তার সমস্ত অপরাধ দিন রাত মা ঘাড় পেতে দিয়েছে। একবার মুখ তুলে একটা কথাও কয়নি। ও খুকি, আর বলবো না, চোখ তুলে চা, একবার চা দেখি। ভিড় জমে গিয়েছিল। নীলমাধব ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠলেন, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমরা? 8টা বেজে গেছে, রওনা হও। 8:30টায় লগ্ন ছিল। বেণুধরের বুক কেঁপে উঠল, যেন শুভ লগ্নে তাদের শুভ দৃষ্টি হচ্ছে। লজ্জায় নত বালিকা চোখ তুলে চাইতে পারছে না। বাবা তাই মেয়েকে সাহস দিতে এসে দাঁড়িয়েছে। ফুল ও দেবদারুর পাতা দিয়ে গেট হয়েছিল। সমস্ত ফুল ছিঁড়ে এনে সকলে মৃতদেহের ওপর ঢেলে দিল। বেণুধর গলার মালা ছিঁড়ে সেই ফুলের গাদায় ছুঁড়ে দ্রুত বেগে ভিড়ের মধ্যে দিয়ে পালিয়ে গেল। ছুটতে ছুটতে রাস্তা অবধি আসলো। সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরছে, পা টলছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মোটরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে উন্মত্তের মতো সে বলে উঠল, চলো চালাও এক্ষুনি। গাড়ি চলতে আরম্ভ করলে তার হুঁশ হলো। তখনও আগাগোড়া তার বরের সাজ। এক বোঝা কোট কামিজ, তার উপর শৌখিন ফুল কাটা চাদর। বিয়ের উপলক্ষে পছন্দ করে সমস্ত কেনা। একটা একটা করে খুলে পাশে সমস্ত স্তূপাকার করতে লাগলো। তবু কি অসহ্য গরম। বেনুর মনে হলো সারা দেহ ফুলে ফেঁপে এবার বুঝি ঘামের বদলে রক্ত বইবে। ক্রমাগত বলতে লাগলো, চালাও, খুব খুব জোরে চালাও গাড়ি। চালক জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? যেখানে খুশি, ফাঁকায়, গ্রামের দিকে চলো। তীর বেগে গাড়ি ছুটল। চোখ বুজে চেতনাহীনের মতো বেনু পড়ে রইল। সামনে আধার রাত্রি, তার উপর মেঘ করে আরও আধার জমেছে। জনবিরল পথের উপর মিটমিটে কেরোসিনের আলো যেন প্রেতপুরীর পাহারাদার। এবার চোখ চেয়ে বাইরের দিকে তাকিয়ে বেনুধর শিউরে উঠল। এমন নিবিড় অন্ধকার সে জীবনে দেখেনি। দুধারের বাড়িগুলোর দরজা জানলা বন্ধ। ছোট্ট শহর ইতিমধ্যে নিশুতি হয়ে উঠেছে। মাঝে মাঝে আম কাঁঠালের বড় বড় বাগিচা। হঠাৎ কোথায় কোন দিক দিয়ে উচ্ছল হাসির শব্দ ভেসে এলো। অতি মৃদু, অস্পষ্ট, কৌতুক চঞ্চল অনেকগুলো কণ্ঠস্বর। আশেপাশের সারি সারি ঘুমন্ত বাড়িগুলির ছাদের ওপর
আম বাগিচার এখানে সেখানে ল্যাম্পপোস্টের আবছায় নানা বয়সের কত মেয়ে কৌতূহল ভরা চোখে ভিড় করে বউ দেখতে দাঁড়িয়ে আছে। তারপর গাড়ির মধ্যে দৃষ্টি ফিরে এক পলকে যেন তার গায়ে কাঁটা দিয়ে উঠল। বউ তার পাশে রয়েছে। সত্যি একটা বউ মানুষ, ঘোমটার মধ্যে জড়সড় হয়ে মাথা নামিয়ে একেবারে গদির সঙ্গে মিশে বসে আছে। গায়ে ছোঁয়া লাগলে যেন সে লজ্জায় মরে যাবে। তারপর খেয়াল হলো সে তার পরিত্যক্ত জামা চাদরের বোঝা, মানবী নয়। এই গাড়িতেই মেয়েটিকে হাসপাতালে নিয়ে চলেছে। সে বসেনি। তার দেহের 2-1 ফোঁটা রক্ত হয়তো গাড়ির গদিতে লেগে থাকতে পারে। শহর ছেড়ে নদীর ধারে ধারে গাড়ি ক্রমে মাঠের মধ্যে আসলো। হেডলাইট জ্বালিয়ে গাড়ি ছুটছে। চারিদিকের নিঃশব্দটাকে পিষে ভেঙে ছুড়ে রাস্তার উপর চাকার পেছনের কর্কশ আওয়াজ উঠছে। একটি পল্লী কিশোরীর এই দিনকার সকল স্বাদ বাসনা বেণুধরের বুকের মধ্যে কেঁদে বেড়াতে লাগলো। চাকার সামনে সে যেন বুক পেতে দিয়েছে। বাইরে ঘন অন্ধকারাচ্ছন্ন রাত্রি, জনশূন্য মাঠ, কোনো দিকে আলোর বিন্দু মাত্র নেই। সৃষ্টির আদি যুগের অন্ধকার লিপ্ত তারামণ্ডলীর মধ্য দিয়ে বেণুধর বিদ্যুতের গতিতে ছুটে বেড়াচ্ছে, আর পাশে পাশে পাল্লা দিয়ে ছুটে মরছে নিঃশব্দচারিণী মৃত্যুরূপা তার বধূ। লাল বেনারসিতে রূপের রাশি মুড়ে লজ্জায় ভেঙে শতখান হয়ে এখানে এক কোণে তার বসবার স্থান ছিল। কিন্তু একটি মুহূর্তের ঘটনার পরে এখন তার স্থান হয়েছে সীমাহীন আশ্রয়হীন বিপুল শূন্যতায়। রাতের অন্ধকার উপলক্ষ করে বাতাসের বেগে ফরফর শব্দে তার পরনের কালো কাপড় উড়ে যায়। গতির বেগে সামনে ঝুঁকে পড়া ঘন চুল ভরা মাথাটি, মাথার চারিপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে গড়িয়ে সৃষ্টি বয়ে যায়। এলো চুল ওড়ে, দিগন্তব্যাপী ডগমগে লাল চুল। 2 হাতে মাথা টিপে চোখ বুজে বেণুধর পড়ে রইল। গাড়ি চলতে লাগলো। খানিক পরে পথের ধারে একটা বটতলায় থেমে হাঁটুরের চালার মধ্যে বাঁশের মাচায় অনেকক্ষণ মুখ বুজে পড়ে থেকে অবশেষে মন কিছু শান্ত হলে বাসাবাড়িতে ফিরে আসলো। নীলমাধব ও আত্মীয় স্বজনরা অনেকক্ষণ এসেছেন। বরযাত্রীরা অনেকে মেল ট্রেন ধরতে সোজা স্টেশনে গিয়েছে। কেবল কয়েকজন মাত্র যারা খুব নিকটের আত্মীয় বৈঠকখানার পাশের ঘরে বালিশ, কাঁথা, পুঁটলি, বই যা হয় একটা কিছু মাথায় দিয়ে যে যার মতো শুয়ে পড়েছেন। অনেক রাত্রি, হ্যারিকেনের আলো মিটমিট করে জ্বলছে। আলোর সামনে ঠিক মুখোমুখি নির্বাক নিস্তব্ধ গম্ভীর মুখে নীলমাধব ও শীতল ঘটক বসে আছেন। বেণুকে দেখে নীলমাধব উঠে আসলেন, বললেন, কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লে? মোটর নিয়ে গিয়েছে শুনে ভাবলাম বাঁচাতেই এসছো, এখানে এসে দেখি তাও নয়। ভারী ব্যস্ত হয়েছিলাম। জজবাবুর বাড়িতে গিয়ে বিজয় এখনো বসে আছে। বেণুধর বলল, মাথাটা বড্ড ধরেছিল, তাই ফাঁকা জায়গায় একটু ঘুরে আসলাম। বলে যাওয়া উচিত ছিল। বলে নীলমাধব চুপ করল। ছেলে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে দেখে পুনরায় বললেন, তোমার খাওয়া হয়নি? দক্ষিণের কোঠায় খাওয়ার ঢাকা আছে, বিছানা করা আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, রাত জাগবার দরকার নেই। ঘরে গিয়ে নীলমাধবের ভয়ে ঢাকা খুলে খাবার খানিকটা সে নাড়াচাড়া করল, মুখে তুলতে পারল না। দালানের পিছনে কোথায় কি ফুল ফুটেছে, একটা উগ্র মিষ্ট গন্ধের আমেজ। মিটমিটে আলোয় রহস্যাচ্ছন্ন আধ অন্ধকারে চারিদিক চেয়ে চেয়ে মনে হলো ঘর ভরে কে একজন বসে আছে, তাকে ধরবার জন্যে, অথচ তার স্নিগ্ধ লাবণ্য
বন্যার মতো ঘর ছাপিয়ে যাচ্ছে। কোণের দিকে দলিলপত্র ভরা সেকেলে বড় ছাপ বাক্সের অবডাল থেকে নিবিড় কালো বড় বড় চোখ দুটি অভুক্ত খাবারের দিকে বেদনা হতভাবে চেয়ে নীরব দৃষ্টিতে তাকে সাদাসাদি করছে। আলো নেভাতেই সেই দেহাতীত ইন্দ্রিয়াতীত সৌন্দর্য হঠাৎ বেণুধরকে কঠিনভাবে বেষ্টন করে ধরল। বাইরের বৈঠকখানায় কথাবার্তা আরম্ভ হলো। শীতল ঘটক নিঃশ্বাস ফেলে বলে উঠল, কি যে পোড়া কপাল! আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিল কে জানে। তারপর চুপ। অনেকক্ষণ আর কথা নেই। শীতল আবার বলতে লাগলো, বেশ বুদ্ধিমতী ছিল মেয়েটা। মনে আছে কর্তাবাবু সেই পাকা দেখাতে গিয়ে আপনি বললেন, আমার মা নেই, একজন মাকে খুঁজতে এসেছি। আপনার কথা শুনে মেয়েটি কেমন হেসে ঘাড় নিচু করে রইল। নীলমাধব গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, থামো শীতল। একেবারেই কথা বন্ধ হলো। দুজনে চুপচাপ। আলো জ্বলতে লাগলো, আর ঘরের মধ্যে বেণুধরের দুই চোখে জল ভরে গেল। সারা জীবনের মধ্যে কোনোদিন যাকে দেখেনি, মৃত্যু পথবর্তিনী সেই কিশোরী মেয়ের ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলি হঠাৎ যেন মাঠ বাড়ি বাগিচায় এত রাস্তা পার হয়ে জানলা ভেদ করে অন্ধকার ঘরখানার মধ্যে তার পায়ের মধ্যে মাথা খুঁড়তে লাগলো। তারপর কখন বেনু ঘুমিয়ে পড়েছে। জানলা খোলা। শেষ রাতে পূর্ব দিকে চাঁদ উঠে ঘর জ্যোৎস্নায় ভরে উঠেছে। দিগন্ত বিস্তারী ভৈরব শান্ত জ্যোৎস্নার সমুদ্রে ডুবে রয়েছে। হঠাৎ তার ঘুম ভাঙল। মনে হলো কি যেন একটা ভারী অন্যায় হচ্ছে। হঠাৎই বড় ঘুম এসে পড়েছিল। কে এসে কতবার ডাকাডাকি করে বেড়াচ্ছে। ঘুমের ঝোঁক বেণুধরের সর্বাঙ্গ জড়িয়ে আছে। তার তন্দ্রা বিবশ মনের কল্পনা ভেসে চলল। ঠক ঠক করে ক্ষীরাটা কাঠের কপাটের ওপাশে দাঁড়িয়ে চুপি চুপি এখনো যে ক্ষীণ আঘাত করছে, বেণুধর তাকে স্পষ্ট দেখতে পায়। হাতের চুড়িগুলি গোছার দিকে টেনে আনা, চুড়ি বাজছে না। শেষ প্রহর অবধি জেগে জেগে তার শ্রান্ত দেহ আর বশ মানে না। চোখের কোণে কান্না জমেছে। একটু আবদারের কথা বললে, একবার নাম ধরে ডাকলে এখনই কেঁদে ভেসে যাবে। ফিসফিস করে বধূ বলছে, উঠে তাকে ডেকে আনার দরকার। কিন্তু মনে যতই তারা, দেহ আর উঠে গিয়ে কিছুতেই কষ্টটুকু স্বীকার করতে রাজি নয়। বেণুধর দেখতে লাগলো বাতাস লেগে গাছের উপরে লতা যেমন পড়ে যায়, চুপ করে তেমনি দোরগড়ায় বধূ পড়ে গেল। সমস্ত পিঠ ঢেকে পা অবধি তার নিবিড় তিমিরাবৃত চুলের রাশি এলিয়ে পড়েছে। বেণুধর দেখতে লাগলো। ক্রমে আকাশে আলো দেখা দিল। আমবাগানের ডালে ডালে সদ্য ঘুম ভাঙা পাখির কলরব ও ঘর থেকে কে কেশে কেশে উঠছে। দিনের আলোর সঙ্গে মানুষের গতিবিধি স্পষ্ট ও প্রকার হতে লাগলো। বেণুধর উঠে পড়ল। সকালের দিকে সুবিধা মতো একটা ট্রেন আছে, অথচ নীলমাধব নিশ্চিন্তে পরম গম্ভীরভাবে গড়গড়া টানছিল। বেনু গিয়ে বলল, 7টা বাজে। বিনা বাক্যে নীলমাধব 2 টাকা বের করে দিলেন। বললেন, চাটা তোমরা দোকান থেকে খেয়ে নাও। বাড়ি যাওয়া হবে না? না। বলে তিনি গড়গড়া নল রেখে কি কাজে বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। বেণুধর ব্যাকুল কণ্ঠে পিছন থেকে প্রশ্ন করলেন, কবে যাওয়া হবে? আর এখানেই বা কতদিন থাকতে হবে আমাদের? মুখ ফিরিয়ে নীলমাধব ছেলের মুখের দিকে তাকালেন। সে মুখে কি ছিল তিনিই জানেন। কিছুক্ষণ মুখ দিয়ে তার কোনো কথা বেরোলো না। শেষে আস্তে আস্তে বললেন,
শীতল ঘটক ফিরে না এলে সে তো বলা যাচ্ছে না। কিছুক্ষণ পরেই বৃত্তান্ত জানতে বাকি রইল না। শীতল ঘটক গিয়েছে তাহিরপুরে, গ্রামটা নদীর ওপারে ক্রোশখানেকের মধ্যেই। ওখানে কিছুদিন একটা কথাবার্তা চলছিল। খুব বনিয়াদি গৃহস্থ ঘরের মেয়ে, কিন্তু ইদানিং কৌলিন্যটুকু ছাড়া সে পক্ষের বিশেষ কিছু সম্বল নেই। অতএব নীলমাধব নিজেই পিছিয়ে এসছিলেন। বিজয়কে আড়ালে ডেকে সকল আক্রোশ বেনু তার ওপরই মেটালো। বলল, কসাই কসাই তোমরা সব। অথচ সে একেবারেই নিরপরাধ। কিন্তু সে তর্ক না করে বিজয় সান্ত্বনা দিয়ে বলল, ভয় নেই ভাই, ও কিছু হবে না। ওর ছুরি তোর বিয়ে, সে কি হয় কখনো? কাকার যেমন কাণ্ড। একটু পরেই দেখা গেল ঘটক হাসি মুখে হন হন করে ফিরে আসছে। সামনে পেয়ে সুসংবাদটা তাদেরকেই আগে দিল। পাকাপাকি করে এলাম ছোটবাবু। তবু বিজয় বিশ্বাস করতে পারল না। বলল, পাকাপাকি করে এলে কীরকম? এই ঘন্টা 2-3 আগে বেরোলে কোনো খবর দেওয়া নেই, এর মধ্যেই ঠিক হয়ে গেল? বেনুধর বলল, আমি বিয়ে করব না। শীতল অবাক হয়ে গেল। সে কেবল অপর দিকের কথাটাই ভেবে রেখেছিল। একবার ভাবল বেনুধর পরিহাস করছে। তার মুখের দিকে চেয়ে এদিক ওদিক বার দুই ঘাড় নেড়ে সন্দিগ্ধ সুরে বলতে লাগলো, তাই কখনো হয় ছোটবাবু? লক্ষ্মী ঠাকুরনের মতন মেয়ে ছবি নিয়ে এসেছি, মিলিয়ে দেখুন। কালকের ও মেয়ে এর দাসীবাদীর যোগ্য ছিল না। বেনুধর কঠোর সুরে বলে উঠল, কিন্তু আমার যা বলার আমি বলে দিয়েছি শীতল, তুমি বাবাকে আমার হয়ে বলো। বলে আর উত্তরের অপেক্ষা না রেখে সে ঘরের মধ্যে ঢুকে পড়ল। কিছুক্ষণ পরেই তার ডাক পড়ল। নীলমাধব বললেন, শুনলাম বিয়েতে তুমি অনিচ্ছুক। বেনু মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল। নীলমাধব বলতে লাগলেন, তাহলে আমি আত্মহত্যা করতে বলো। কোনো প্রকার মরিয়া হয়ে বেনুধর বলে উঠল, কালকে সর্বনেশী কাণ্ডে আমি কিরম হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে যাব। আর কিছুটা দিন সময় দিন আমায়। বলতে বলতে তার স্বর কাঁপতে লাগলো। ভ্রু বেঁকিয়ে নীলমাধব ছেলের দিকে তাকালেন। একটুখানি নরম হয়ে বলতে লাগলেন, আর এদিকে সর্বনাশটা একবার ভেবে দেখো। বাড়ি শুদ্ধ কুটুম গিজ গিজ করছে, সতের গ্রাম নিমন্ত্রণ, বউ দেখবে বলে হাঁ করে বসে আছে। যেমন তেমন ব্যাপার নয়, এত বড় জেদাজেদির বিয়ে, আর চৌধুরীদের সেজকর্তা আসবেন। অপমানের ছবিগুলি হঠাৎই নীলমাধবের মনের মধ্যে খেলে গেল। চৌধুরীদের সেজকর্তা অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তিল মাত্র দেরি না করে জপের মালা হাতে নিয়ে খড়ম খটখট করতে করতে সমবেদনা জানাতে আসবেন। এসে নিতান্ত নিরীহ মুখে উচ্চ কণ্ঠে এক হাট লোকের মধ্যে বৃদ্ধ অতি গোপনে জিজ্ঞেস করবেন, বলি ও নীলমাধব, আসল কথাটা বল দেখি। বিয়ে এবারও ভাঙলো? মেয়ের কি তারা অন্য জায়গায় বিয়ে দেবে? ভাবতে ভাবতে নীলমাধব ক্ষিপ্ত হয়ে উঠলেন। বললেন, না বেনুধর, বউ না নিয়ে বাড়ি ফেরা হবে না। পরশুর আগে দিন নেই, তুমি সময় চাইছিলে, বেশ তো, মাঝে ওই 2 দিন থাকলো, এর মধ্যে নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। বারোয়ারির মাঠে যাত্রা এসছে। বিকেল থেকে গান বাজনা শুরু। বেনুধর সমবয়সী জন 2-3কে ধরে বলল, চল যাই। বিজয় বলল, আমার যাওয়া হবে না তো, বিস্তর জিনিসপত্র বাঁধাছাতা করতে হবে। দেখি রাত্রে ফিরে যাচ্ছি। গাড়ি সেই কোন রাতে? আমরা থাকবো বড় জোর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। চলো চলো চলো। বেনুধর ছাড়ল না, সকলকে ধরে নিয়ে গেল। পথের মধ্যে বিজয়কে চুপি চুপি জিজ্ঞেস করলো, আচ্ছা বিয়ে কি পরশুদিন ঠিক হলো? হ্যাঁ, পরশুদিন রাত্রে। তাছাড়া কি? চুপ করে খানিক কি ভেবে বেনুধর করুণভাবে হেসে উঠল। বলল, রাত্রি আসছে আর আমার ভয় হচ্ছে। তুমি বিশ্বাস করবে না বিজয়, ওই অপঘাতে মরা মেয়েটা কাল আমাকে সমস্ত রাত জ্বালাতন করেছে। আবার একটু স্তব্ধ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে সে বলতে লাগলো,
মরা ব্যাপারটা আমি আর বিশ্বাস করছি না। এত স্বাদ আহ্লাদ ভালোবাসা পলক ফেলতে না ফেলতে উড়ে পুড়ে চলে যাবে, সে কি হতে পারে? মিথ্যে কথা, এ আমার অনুমানের কথা নয় বিজয়, কাল থেকে আমি স্পষ্ট বুঝতে পেরেছি। বিজয় ব্যাকুল হয়ে বলল, তুমি এসব কথা বলো না ভাই, আমাদেরও শুনলে ভয় করে। ভয় করে? তবে বলবো না। বলে বেনু মৃদু হাসতে লাগলো। বলল, কিন্তু যাই বলো, এই শহরে পড়ে থাকা আমাদের উচিত হয়নি, কিন্তু দূরে পালানো উচিত ছিল। এই আতক্রোশের মধ্যেই কিন্তু কাণ্ডটা ঘটল। যাত্রা দেখে বেনু অতিরিক্ত রকম খুশি হলো। ফেরবার পথে কথায় কথায় এমন হাসি ঠাট্টা যেন সে মাটি দিয়ে পথ চলছে না। তখন সন্ধ্যা গড়িয়ে গিয়েছে। পথের ওপর অজস্র কামিনী ফুল ফুটেছে। ডালপালা শুদ্ধ তার অনেক ডাল ভেঙে নিল। বলল, খাসা গন্ধ, বিছানায় ছড়িয়ে দেবো। একজন ঠাট্টা করে বলল, ফুলসজ্জার দেরি আছে। কোথায়? বলি এ পক্ষের দিন তো রয়েছে কাল, আর তাহিরপুরেরটা। ও বিজয়, তোমাদের নতুন সম্বন্ধের ফুলসজ্জার দিন করেছো কবে? বিজয় রীতিমতো রেগে উঠল। ফের ওই কথা, এ পক্ষ ও পক্ষ, তোমার কটা বিয়ে হয়েছে শুনি? আপাতত একটা, কাল যেটা হয়ে গেল, আর একটার আশায় আছি। বিজয়ের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বেনু বলতে লাগলো, ও বিজয়, ভয় পেলে নাকি? ভয় নেই, আজকে সে আসবে না। আজকে যে কাল রাত্রি, বইয়ের দেখা করবার নিয়ম নেই। খাওয়া দাওয়ার পর বেশ প্রফুল্লভাবে বেনুধর শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসে না। পাশে কোন বাড়িতে ঘন্টার পর ঘন্টা ঘড়ি বেজে যাচ্ছে। চারদিক নিশুতি, অনেকক্ষণ ধরে ঘুমের সাধনা। কার উপর বড় রাগ হতে লাগলো। রাগ করে গায়ের কম্বল ছুঁড়ে ফেলে দিল। জোরে জোরে পায়চারি করতে লাগলো। আকাশের চাঁদ ক্রমশ আমবাগানের মাথায় এসে ঠেকেছে। আবার সে ঘরে ঢুকল। বিছানার পাশে গিয়ে মনে হলো ফোঁস করে নিঃশ্বাস ফেলে কে যেন কোথায় পালিয়ে গেল। বাতাসে বাগিচার গাছপালা খসখস করতে করতে এক অদৃশ্য চারিণী বনপথে বাতাসে বাতাসে দ্রুত বেগে মিলিয়ে গেল। পরদিন তাহিরপুরের পাত্রীপক্ষ আশীর্বাদ করতে আসলেন। হাসি মুখেই আংটি সে হাত পাতিয়ে নিল। মনে মনে বাপের বহুদর্শিতার কথা ভাবল। নীলমাধব সত্যিই বলেছিলেন, এই দুটো দিন সময়ের মধ্যেই তার মন আশ্চর্য রকম ভালো হয়ে উঠেছে। চুরি করে এক ফাঁকে বাপের ঘর থেকে পাত্রীর ছবিটা দেখে আসলো। মেয়ে সুন্দরী বটে, প্রতিমার মতো নিখুঁত নিটল গরম। সেদিন একখানা বই পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল। সামনে টেবিলের ওপর ভাবি বধূর ছবিখানি, ম্লান দীপালোকিত, চুনকাম খসা উঁচু দেওয়াল, গম্বুজের মতো খিলান করা সেকেলের ছাদ। তারই মধ্যে মিলন উৎকণ্ঠিত নায়ক নায়িকার সুখ দুঃখের সহগামী হয়ে অনেক রাত্রি পর্যন্ত সে বই পড়তে লাগলো। একবার কি কারণে মুখ ফিরিয়ে বেনুধর স্তম্ভিত হয়ে গেল। স্পষ্ট দেখতে পেল, একেবারে স্পষ্ট প্রত্যক্ষ, জানলার মধ্যে দিয়ে হাত গলিয়ে চাপার কলির মতো 5টি আঙুল লালিত ভঙ্গিতে হাতছানি দিয়ে তাকে ডাকছে। ভালো করে তাকাতেই বাইরের নিকষ কালো অন্ধকারে হাত ডুবে গেল। সে উঠে জানলার দিকে আসলো। আর কিছুই নেই। মৃদু বাতাসে লতা পাতা দুলছে। সজোরে সে জানলার খিল এঁটে দিল। আলোর জোর বাড়িয়ে দিয়ে বেনুধর পাশ ফিরে শুলো। চটা ওঠা দেওয়ালের ওপর কালের দেবতা কত কি নকশা এঁকেছে। উল্টো করা তালের গাছ, একটা মুখের আধখানা, ঝুঁটিওয়ালা অদ্ভুত আকারের জানোয়ার আর একটা কিসের টুঁটি চাপিয়ে ধরে আছে। ঝুলকালি ও মাকড়সার জাল বন্দিশালায় কালো কালো শিকের আড়ালে কত লোক আটকে রয়েছে। চোখ বুজিয়ে দেখতে লাগলো। অনেক দূরে মাঠের ওপারে
কালো কাপড় মুড়ি দেওয়া সারি সারি মানুষ চলছে, পিঁপড়ের মতো মানুষের অনন্ত শ্রেণী। লোকালয়ের সীমানায় এসে কে একজন হাত উঁচু করে কি বলল। মুহূর্তকাল সব স্থির। আবার কি সংকেত হলো। অমনি দল ভেঙে নানা জনের নানা দিকে পথে বিপথে ঝোপ জঙ্গল আনাজ কানাজ না মেনে ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল। এই রাত্রি আঙিনার ধুলোর কোথায় এক পরম দুঃখিনী এলিয়ে পড়ে থেকে থেকে দাপাদাপি করছে। ও মা, মা গো আমার, ও আমার লক্ষ্মী মানিক রাজরানী মা। অন্ধকারের আবছায় ছোট ঘুলঘুলির পাশে কিশোরীটি নিঃশ্বাস বন্ধ করে আড়ি পেতে বসে আছে। সামনে নতুন বধূ চুপটি করে বাসর জাগে। বর বুঝি ঘুমোলো। বেনুধর উঠে বসে পরম স্নেহে সামনের তেপায়ার উপরের ছবিখানির দিকে তাকালো। কাল সারা রাত্রি তারা জেগে কাটাবে। জানলায় মৃদু করাঘাত শুনে চমকে উঠল। শুনতে পেল ভয়ার্ত চাপা গলায় ডেকে ডেকে কে যেন কি বলছে। একটি অসহায় প্রীতিমতী বালিকা বাপ মা ও চেনা জানা সকল আত্মীয় পরিজন ছেড়ে এসে জানলার বাইরে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে বেনুধর এক তিল মাত্র দেরি করল না। দরজা খুলে দেখে ইতিমধ্যে ঝড় বইতে শুরু করেছে। সনসন করে ঝড় দালানের গায়ে পাক খেয়ে যাচ্ছে। এসো এসো। না। বাতাসে দরাম করে দরজা বন্ধ হয়ে গেল। বেনুধর নিবিড় অন্ধকারের মধ্যে অদৃশ্য পলায়নকারীর পিছনে পিছনে ছুটল। ঝোড়ো হাওয়া অভিমানিনীর কথা উড়িয়ে নিয়ে যায়। তবু সে যুক্ত করে বারবার ওই অভিমানিনীর উদ্দেশ্যে বলতে লাগলো, মিথ্যে কথা, আমি বিয়ে করব না, আমি যাব না কাল। তুমি এসো, ফিরে এসো তুমি। নিশীথ রাত্রি, মেঘ ভরা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ভৈরবের বুকেও যেন প্রলয়ের জোয়ার লেগেছে। ডাক ছেড়ে কুল ছাপিয়ে জল ছুটছে। বেনুধর নদীর কুলে কুলে ডেকে বেড়াতে লাগলো। মৃত্যু ও জীবনের সীমারেখা এই পরম মুহূর্তে প্রলয় তরঙ্গে লেপে মুছে গিয়েছে। পৃথিবীতে এই সময় প্রতিদিন আসে। দিনের শেষে সন্ধ্যা, তারপর রাত্রি। প্রতি মুহূর্তে রাত্রির হৃদস্পন্দন বাড়ে। তারপর অনেকক্ষণ পরে মধ্য আকাশ থেকে একটি নক্ষত্র বিদ্যুৎ গতিতে খসে পড়ে। ঝনঝন করে মৃত্যুপুরীর সিংহদ্বার খুলে যায়। পৃথিবীর মানুষের সামনে ওপারের লোক দলে দলে এসে বসে, ভালোবাসে, আদর করে। স্বপ্নের মধ্যে দিয়ে কত কথা বলে যায়। আজ স্বপ্নলোকের মধ্যে নয়, জাগ্রত দুই চোখ দিয়ে মৃত্যুলোক বাসিনীকে সে দেখতে পেয়েছে। দুটো হাত নিবিড় করে ধরে তাকে ফিরিয়ে আনবে। দিগন্ত ব্যাপ্ত মেঘবরণ চুলের ওপর ডগমগে লাল কয়েকটি রক্তবিন্দু প্রলয় অন্ধকারের মধ্যে আলোয়ার মতো বেনুধরকে দূর থেকে দূরে ছুটিয়ে নিয়ে চলল। শুনলেন আজকের গল্প মনোজ বসুর লেখা লাল চুল। গল্পের সূত্রধার ও গল্প পাঠে নীল। বিজয়ের চরিত্রে রিক, বেনুধর ও মিনুর বাবার চরিত্রে সুমন, নীলমাধবের চরিত্রে নীল, শীতল ঘটকের চরিত্রে মৃগাঙ্ক, রানীর চরিত্রে মেঘা, নীরুর চরিত্রে সুদীপা, সেজদির চরিত্রে প্রেরণা। সাউন্ড এডিটিংয়ে নীল, পোস্টার ডিজাইন সুমন। গল্পটি আপনাদের কেমন লাগলো
সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে।